আমার সোনারা, আমি যা যা শিখিয়েছি সব মনে আছে তো? হ্যাঁ মা, পাক্কা মনে আছে। খাবার খোঁজার জন্য উঁচুতে উঠতে হয়, আর ঘর বানানোর জন্য প্রথমে কাঠ, তারপর খড় জোগাড় করতে হয়। ঠিক বলেছি না মা? হ্যাঁ রে মা, তোরা একদম ঠিক বলেছিস। চল, আজকে আমি বসে থাকবো আর তোরা খাবার খুঁজবি। আচ্ছা ঠিক আছে মা, চলো। এই বলে টুনি তার দুই মেয়েকে নিয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। উড়তে উড়তে কিছু দূর গিয়ে টুনি একটা গাছের ডালে বসে। আমার সোনারা, এই আমি বসলাম, তোরা যা খাবার খুঁজে আন। আচ্ছা ঠিক আছে মা। বোন চল, ওইদিকে যাই। টুকি আর টিং টিং উড়তে উড়তে এদিক সেদিক তাকাতে থাকে। দিদি, ওই দেখ স্বচ্ছ দান্না, চল ওইগুলো আমরা নিয়ে আসি। আরে বাহ, আমার মেয়েরা তো আজ কামাল করে দিয়েছে। তোদের উপর আজ আমি অনেক খুশি। চল চল, বাড়িতে গিয়ে আজ তোদের পছন্দের খাবার রান্না করব। টুনি এই বলেই তার মেয়েদের নিয়ে বাড়ির দিকে উড়তে থাকে। এদিকে কমলা বৃদ্ধা টুনি ও তার ছোট ছোট মেয়েদের কাজ দেখে অবাক হয়ে যায়। বাহ, টুনি তো তার মেয়েদের দারুণ শিক্ষা দিয়েছে। যাই গিয়ে দেখি কণিকা আমার নাতিটাকে কেমন শিক্ষা দিয়েছে। কমলা উড়ে কণিকার বাড়িতে আসে। মা, তুমি ভালো আছো? কতদিন পর এলে আমার বাড়িতে। এসো মা, ভিতরে এসো। মা কণিকা, কনক কোথায়? ওকে তো দেখছি না। ওর কথা আর বলো না। ও সারা দিন বনে টো টো করে ঘুরে বেড়ায়, না পড়াশোনা করে না অন্য কিছু। আমার কথা একদম শোনে না। আসার সময় দেখলাম তোর প্রতিবেশী টুনি তার ছোট ছোট মেয়েদের সব শিখিয়েছে। আমিও তো কনককে শেখাতে চাই, কিন্তু কনক আমার কোনো কথাই শোনে না। তাহলে তুই ওকে টুনির কাছে প্রাইভেট দে, দেখবি টুনি ওকে সব শিখিয়েছে। ঠিক আছে মা, আমি কালকে কনককে টুনির কাছে নিয়ে যাব। আরে আরে কণিকা দিদি জি, তা কি মনে করে এলে এই গরিবের কাছে? টুনি, তুই তো জানিস আমি কোনো লেখাপড়া করিনি। শুনলাম তুই নাকি তোর মেয়েদের অনেক ভালো শিক্ষা দিয়েছিস, তাই কনককে তোর কাছে নিয়ে আসলাম। তুই তোর মেয়েদের মতো আমার কনককেও সব শিখিয়ে দে। আমি তোকে এর বিনিময়ে কিছু টাকা দিব, নয়তো কিছু শস্য দানা দিব। ছি ছি দিদি, এমন করে বলো না। তুমি আমার প্রতিবেশী, আমি ফ্রিতে কনককে সব শেখাবো। তুমি চিন্তা করো না। তুমি বরং কাল থেকে কনককে আমার কাছে পাঠিয়ে দিও। ধন্যবাদ টুনি, এখন আমরা আসি। এরপর কণিকা কনককে নিয়ে চলে যায়। পরের দিন টুনির কথা মতো কনক টুনির কাছে আসে। বাবা কনক, এসেছিস? আয়, আজ তোকে আমি শেখাবো কিভাবে ঘর বানাতে হয়। শোন, ঘর বানানোর জন্য প্রথমে কাঠ আর তারপর খড় সংগ্রহ করতে হবে। টুনি বলতেই থাকে, আর কনক টুনির কথায় মনোযোগ না দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে। কিছুক্ষণ পর টুনি বলে, বাবা কনক, এবার তুই বল তো ঘর বানাতে কি কি লাগে? মাসি, প্রথমে তোতা কাকার কাঠ চুরি আর তারপর বিটি মাসির খড় চুরি করে ঘর বানাতে হবে। কনকের কথা শুনে টুনি, টুকি আর টিংটিং হাসতে থাকে। চুরি করা মহাপাপ বাবা, পরিশ্রম করে সৎ পথে চলবে, তবুও কখনো কোনো চুরি করবে না, বুঝেছো? ওসব রাখো মাসি, আমাকে পানি খেতে দাও, আমি পানি খাবো। দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। টুনি পানি এনে কনকের হাতে দেয়। কনক পানি না খেয়ে সেই পানি টুকির খাতায় ফেলে দেয়, আর খাতা ভিজে যায়। মা, মা, ও খুবই দুষ্টু, দেখো আমার খাতা ভিজে দিল। মা, বেশ করেছি। ইয়ে, কি মজা কি মজা, টুকি কাছে, কি মজা কি মজা। কনকের এমন কথা শুনে টুনি অনেক রেগে যায় আর কনকের গালে একটা থাপ্পড় দেয়।
তুমি আমাকে মেরেছো, তুমি খুব বাঁচা। আমি এক্ষুনি বাবা মাকে গিয়ে তোমার নামে বিচার দিব। কি? ছোট্ট গরিব বেয়াদব টুনির এত বড় সাহস আমার ছেলেকে মারে? আজ ওই টুনির একদিন কি আমার একদিন। এক্ষুনি গিয়ে ওর ঘরটাই আমি ভেঙে দিব। দিদি, কি করছো এসব? কি করছো? আমার ঘরে পানি দিচ্ছ কেন? আমার ঘরটা তো ভেঙে যাচ্ছে। থামো, থামো বলছি, থামো দিদি। থামবো না, আমার ছেলেকে মারা শাস্তি তোর। এবার তো তোর ঘর ভাঙছি আর ঘরে পানি দিচ্ছি। এর পরের বার এমন ভুল করলে তোকে এই বন থেকেই তাড়িয়ে দিব, এই বলে দিলাম। ছেলের ভুল না ধরে, তাকে শাস্তি না দিয়ে অন্যের ক্ষতি করার শাস্তি তুমি পাবেই পাবে। মা, তুমি কেঁদো না মা, আমরা তোমাকে নতুন করে ঘর বানাতে সাহায্য করব। বোন, চল কাঠ সংগ্রহ করে নিয়ে আসি। টুকি টিং উড়ে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি তার মেয়েদের নিয়ে অনেক কষ্টে নতুন একটা ঘর বানায়। অন্যদিকে কনক তার বন্ধু রকির সাথে পুরো বন ঘুরে ঘুরে দুষ্টুমি করতে থাকে। মাই ডিয়ার বন্ধু, আমরা তো দুষ্টুমির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। চল আজ থেকে আমরা চুরির কাজে নামবো। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু কি চুরি করব বল তো? আজকে আমরা গোলবাসা চুরি করব। চল উড়ে উড়ে গোলবাসা খুঁজি। চল চল। কনক আর রকি উড়তে থাকে। রকি, ওই দেখ একটা গোলবাসা। ওই বাসায় কেউ নেই, চল ওই বাসাটাই চুরি করব। কনক, এই বাসা চুরি করা যাবে না। চল আমরা এখান থেকে চলে যাই আর অন্য বাসা খুঁজি। কিন্তু কেন এই বাসা চুরি করা যাবে না কেন বলতো? আরে দেখছিস না, এই বাসায় দুটো ডিম আছে। এই বাসা চুরি করলে মা পাখি অনেক কাঁদবে। আরে রাখে সব মায়া দয়া, অন্যের কান্না দেখলে আমাদেরই ক্ষতি। এমন করলে আমরা চুরি বিদ্যা শিখতে পারবো না, বুঝেছিস? দেখিস আর ডিম দুটো ফেলে দিয়ে বাসা নিয়ে কেটে পড়তে হবে, আর দেরি করা যাবে না। ডিম সোনা, তোদের কি এত ক্ষতি করলো? কে আমাকে মাটার সোনা থেকে বঞ্চিত করলো? হে সৃষ্টিকর্তা, আমার এত বড় ক্ষতি যে করেছে, তুমি তাকে কঠোর শাস্তি দিও, কঠোর শাস্তি দিও। বাবা কনক, এই গোল বাসা তুই কোথায় পেলি? কোথায় আর পাবো মা, এই বাসাটা আমি চুরি করে এনেছি। সাব্বাস বাবা, আজ এই প্রথম তোর জন্য গর্ববোধ হচ্ছে। আজ আমি তোকে সাহস দিচ্ছি, এমন করে রোজ রোজ চুরি করবি। ওকে মা। কনক, আজ আমরা মানুষের রাজ্যে যাব আর মানুষের ক্ষেত থেকে শস্য দানা চুরি করব, তাই দ্রুত চল। কনক, ওই দেখ শস্য ক্ষেত। আজ এই শস্য ক্ষেত থেকে অনেক শস্য দানা চুরি করে বাড়িতে যাব আর আমার মাকে সারপ্রাইজ দিব। মা আমার অনেক খুশি হবে। ঠিক বলেছিস, আমার মাও অনেক খুশি হবে। চল চল, আর দেরি নয়, মিশন শুরু করি। রকি আর কনক এই বলেই উড়ে শস্য খেতে যায় আর শস্য দানা খেতে থাকে। তখনই দূর থেকে শস্য ক্ষেতের মালিক গণেশ ওদের দেখে ফেলে আর বলতে থাকে, এ কি, এ পাখি দুটো তো আমার শস্যদানা খেয়ে সাবার করছে। এদের এক্ষুনি ধরে কঠোর শাস্তি দিতে হবে। যাই, জাল নিয়ে আসি। গণেশ তার বাড়ি থেকে জাল নিয়ে আসে আর যেই কনকদের উপর জাল ছুটতে ধরে তখনই রকি দেখে ফেলে আর উড়ে পালায়। কিন্তু কনক ওড়ার আগে জালে আটকা পড়ে যায়। আমাকে ছেড়ে দাও কাকা। আমি আর কখনো চুরি করবো না, আর আসবো না। ছাড়ো কাকা, আমার কষ্ট হচ্ছে। রাখি বন্ধু, বাঁচা আমাকে। চুপ কর হতচ্ছাড়া, তোকে আমি মেরে ফেলবো। বড় বাচ্চা বেঁচেছি আজ, মানুষের হাতে ধরা পড়লে নির্ঘাত প্রাণটাই চলে যেত। যাই, কনকের মাকে গিয়ে ওর খবরটা দিয়ে আসি।
রকি বাবা, তুই এখানে? কনক কোথায়? আন্টি, কনক, কনক। কনক কি করেছে? কনক নিশ্চয় বড়সড় চুরি করেছে, তাই না রে? কনক কি চুরি করেছে আজ? সোনার গহনা নাকি টাকা রে? এইসব কিছুই না আন্টি, কনককে মানুষ বন্দি করেছে। হাই হাই রে, এ কি শোনালে তুই আমাকে? না জানি আমার কনককে ওরা কি করেছে। কনক বাবা, এবার তোর কি হবে? কে বাঁচাবে তোকে? এভাবে কণিকা কাঁদতে থাকে। কিছুক্ষণ পর বলে, টুনির সাথে তো মানুষদের অনেক ভালো সম্পর্ক। টুনিই পারবে ওদের হাত থেকে আমার সন্তানকে মুক্ত করে আনতে। এরপর কণিকা কাঁদতে কাঁদতে টুনির বাড়িতে চলে আসে। কণিকা দিদি, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন গো? টুনি বোন, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে আমার ছেলেকে রক্ষা কর বোন। আমার ছেলে অনেক বিপদে আছে। কি হয়েছে কনকের দিদি, বলো। কণিকা টুনিকে কনকের ব্যাপারে সব কথা বলে। এসব শুনে টুনি বলে, দিদি আর কেঁদো না, চলো আমার সাথে। এরপর কণিকা আর টুনি উড়ে মানুষদের রাজ্যে চলে আসে। দয়া করে কনককে ছেড়ে দাও। ও ছোট, তাই ভুল করে ফেলেছে। আমি কথা দিচ্ছি, ও আর কখনো এমন কাজ করবে না। দয়া করো দাদা। টুনি, তুমি যদি আজ অনুরোধ না করতে তাহলে আমি এই দুটো চোর পাখিকে মেরেই ফেলতাম, বুঝেছো? যাও, একে নিয়ে যাও। টুনি কণিকা কনককে নিয়ে খুশি মনে চলে আসে। মাসি, তুমি অনেক ভালো। তুমি না থাকলে আজ আমি মরেই যেতাম। আজ থেকে আমি তোমার কাছে নৈতিক শিক্ষা শিখবো। আমি আর কখনো দুষ্টুমি এমনকি চুরিও করব না। টুনি বোন, আমি আর কখনো বাচ্চাদের খারাপ কাজে উৎসাহ দিব না। সব সময় তোর মতো ভালো কাজে উৎসাহ দিব। আমি তোমাদের ক্ষমা করেছি, আর আজ আমি অনেক খুশি, কারণ তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো। এরপর থেকে ওরা সবাই সৎভাবে এবং সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। আমার খাবারটা খুব মজা হয়েছে রে। তোদের খাবার কেমন মজা হয়েছে? আমার খাবারও মজা হয়েছে রে। আমার মা প্রতিদিন আমাকে মজা মজা করে খাবার বানিয়ে দেয়। আমার খাবার একটুও মজা হয়নি রে। আমার খাবার তো খেতেই ইচ্ছে করছে না। তোদের খাবার থেকে আমাকে একটু খাবার দিবি? দেখ রে, কনক কিভাবে ভিখারির মতো খাবার চাচ্ছে। তোরা চুপ কর। ওর খাবার মজা হয়নি বলে একটু খাবার চেয়েছে, তার জন্য হাসতে হবে নাকি? কনক, তুই কিছু মনে করিস না, আমি তোকে খাবার দিব। আমার এখানে এসে বস। তোর মা এত মজা করে খাবার বানায়। আমার মা যদি মজা করে খাবার বানাতো তাহলে প্রতিদিন পেট ভরে খাবার খেতে পারতাম। চিন্তা করিস না, এখন থেকে আমি তোর জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো। আর তুই আমার মজার খাবার পেট ভরে খাস, কেমন? দেখেছিস তুই কি কত ভালো। কনক, আমিও তোর জন্য খাবার নিয়ে আসবো। আর তখন তোর সাথে খারাপ ব্যবহার করেছি জন্য তোর কাছে ক্ষমা চাইছি। আর কখনো তোকে ভিখারি বলবো না রে। আচ্ছা ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। এখন সবাই তাড়াতাড়ি খাবার খাওয়া শেষ কর, নয়তো স্যার এসে ক্লাস শুরু করবে। এরপর সবাই খাবার খেতে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। সবাই স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। মা, মা, আজ আমাকে টিফিনের খাবার দিও না। তোমার খাবার খেতে একটুও মজা লাগে না। তাই আমার বন্ধুরা যে খাবার নিয়ে আসবে সেগুলোই খাবো। আচ্ছা মা, তুমি মজা করে খাবার বানাতে পারো না কেন? মজা করে খাবার বানাতে হলে টাকা লাগে, বুঝেছিস? তোর বাবার কি অত টাকা আছে যে মজা করে খাবার বানাবো? তোর বন্ধুদের বাবার টাকা আছে অনেক, তাই সবাই মজার মজার খাবার নিয়ে আসে। তাহলে আমিও আজ আমার বন্ধুদের কাছ থেকে টাকা এনে তোমাকে দেব, আর তুমি আমাকে মজার মজার খাবার বানিয়ে দিবে।
তোর বন্ধুরা তোকে খাবার দিতে চেয়েছে বলে কি টাকাও দিবে নাকি? তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধি দিয়ে কাজ করলে তোর বন্ধুর বাবা মা তোকে অনেক টাকা দিবে, আর সেই টাকা দিয়ে তোকে মজার মজার খাবার বানিয়ে খাওয়াবো। সত্যি বলছেন মা? তাহলে তখন আমিও সবার মতো বলতে পারবো যে আমার মা আমাকে মজার মজার খাবার বানিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমাকে বুদ্ধিটা শিখিয়ে দাও তো। এরপর কাকলি কনককে বুদ্ধিটা শিখিয়ে দেয়। আর কনক স্কুল ব্যাগ নিয়ে স্কুলে চলে আসে এবং ক্লাসে ঢুকে সবাই ক্লাস করতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আমাদের টিফিন দিয়েছে, চল চল সবাই খাবারগুলো খেয়ে নেই। পারুল, আমি আজ তোর খাবার খাবো আর কাল টুকির খাবার খাবো। মানে এক এক করে সবার খাবার খেলে খাবারের মজা ভালো করে বুঝতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে পারুলের কাছে গিয়ে বস। এরপর কনক পারুলের কাছে যায় এবং পারুলের সাথে খাবার খেতে থাকে। আর খাবার খাওয়া শেষ হলে হঠাৎই কনক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে কনক, আই কনক, কি হলো তোর? এভাবে মেঝেতে পড়ে গেলি কেন রে? এই কনক! একে কনক তো অজ্ঞান হয়ে গেছে। এখন স্যারও তো স্কুলে নেই, টিফিন খেতে বাড়িতে গেছে। তোর এখানে থাক, আমি এক্ষুনি কাকুলি মাসিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রে। টুকি, আই টুকি, কোথায় যাচ্ছিস রে? কনক কোথায়? মানে মাসি, কনক ক্লাসে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তুমি এক্ষুনি আমার সাথে চলো, কনককে নিয়ে হাসপাতালে যেতে হবে। কি বলছিস এসব? আমার কনকের কি হয়েছে? বাবা কনক, আমি তোর কিছুই হতে দিব না। আমি কনককে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তোরা ক্লাস কর, আমি যাই না। কনকের জন্য তোদের ক্লাস মিস হোক। ক্লাস মিস হলে আবার তোদের মা বাবা তোদের মারবে। আচ্ছা ঠিক আছে মাসি, তুমি তাড়াতাড়ি কনককে হাসপাতালে নিয়ে যাও। বাবা কনক, তুই তো অনেক ভালো অভিনয় করতে পারিস। এবার তুই বাড়িতে থাক, আমি পারুলের বাড়ি থেকে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বাইরে যাবই না, কারণ বাইরে গেলে তো টুকিরা আমাকে দেখেই ফেলবে। আমার ছেলে দেখছি আমার মতোই চালাক হতে চলেছে। কবুতর, বাড়িতে আছিস? বাইরে আয় তো, তোর মেয়ের নামে বিচার দিতে এসেছি। আরে কাকলি দিদি, আমার মেয়ে কি করেছে বলো দেখি। তোরা ধনী বলে তোর মেয়েকে মজার মজার খাবার বানিয়ে দিতে পারিস, আর আমার ছেলেকে মজার খাবার বানিয়ে দিতে পারি না। এজন্য আমার ছেলে তোর মেয়ের কাছে একটু খাবার চেয়েছে বলে তোর মেয়ে খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছে। এখন আমার ছেলেটাকে হাসপাতালে ভর্তি করে আসলাম। কি বলছো এসব? পারুল পেট খারাপের ওষুধ কোথায় পাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওইদিকে আমার ছেলে মৃত্যু শয্যায় পড়ে আছে, আর তোরা আমার কথা বিশ্বাস করছিস না? এখন ভালোই ভালো আমার ছেলের চিকিৎসার জন্য 20,000 টাকা দে, নয়তো সবাইকে পুলিশে ধরিয়ে দিব, এ আমি বলে দিলাম। না না কাকলি দিদি, পুলিশের কাছে যেও না তুমি, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি 20,000 টাকা নিয়ে আসছি। যাই বাবা, তাড়াতাড়ি আমার ছেলেকে নিয়ে হাসপাতালে যাই। আর শোন, আমি জানি তোর মেয়েকে এখন এসব বললে তোর মেয়ে দোষ স্বীকার করবে না, তবুও বলি তোর মেয়েকে একটু শাসন করিস। এসব কথা বলে কাকুলি সেখান থেকে চলে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সবাই আবার স্কুলে চলে আসে এবং টিফিনের সময় সবাই খাবার খেতে বসে। টুকি, আয় টুকি, কনককে খাবার খেতে দিস না। কাল আমি কনককে খাবার খেতে দিয়েছিলাম বলে ওর পেট খারাপ হয়েছিল, আর তার জন্য আমার বাবার কাছ থেকে কনকের মা টাকাও নিয়েছে জানিস। টুকি,
পারুল সব মিথ্যে কথা বলছে। আমার মা ওর বাবার কাছ থেকে কোনো টাকাই নেয়নি। তুই আমাকে খাবার খেতে দিবি এর জন্য পারুলের মনে হিংসে হচ্ছে, বুঝেছিস? তাই উল্টা পাল্টা কথা বলছে। পারুল, তুই আগে থেকে কনককে হিংসে করিস। কনক, তুই আমার কাছে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। এই বলে টুকি কনককে খাবার খেতে দেয় আর কনক আবারও অজ্ঞান হয়ে অভিনয় করে। তখনই সেখানে কাকলি চলে আসে। এ কি, আজকে আমার ছেলেটা অজ্ঞান হয়ে গেছে? বাবা, তোর কি হয়েছে? তুই এভাবে জ্ঞান হারিয়ে ফেললি কেন? আজ তোকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবা কনক, তুই এভাবে অভিনয় করলি তো আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। আজ টুনির কাছ থেকে 20,000 টাকা নিয়ে আসবো। হ্যাঁ মা, তাড়াতাড়ি টুনি মাসির বাড়িতে যাও। এরপর কাকলি যেই না দরজার দিকে এগোতে ধরে তখনই কবুতর আর টুনি সেখানে চলে আসে। বাহ কাকুলি দিদি, তোমাদের পরিকল্পনা তো অনেক ভালো। ধনী হওয়ার আর কোনো পথ নেই, তাই না? অন্যের কাছ থেকে মিথ্যে অভিনয় করে টাকা নিয়ে ধনী হবে। আরে টুনি কবুতর, তোরা এসব জানলে কি করে? বাবা, আমি কি মেরু না? আমি সত্যি কথা বলছি। পেট খারাপের ওষুধ মিশিয়ে কনককে খাবার খেতে আমি দিইনি। কনকের মা তোমাকে মিথ্যে বলেছে। আরে কবুতর, তোমার মেয়েকে এভাবে মারছো কেন? ওই কাকুলির কথা বিশ্বাস করে শুধু শুধু তোমার মেয়েকে মেরো না তো। কাকুলি বেশি সুবিধার পাখি নয়, আমি ভালো করেই জানি। ও শুধু মিথ্যে কথা বলে। কিন্তু টুনি, কাকুলি যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেছে, সেই টাকাগুলো কি করে ফিরে পাবো? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি ওর উপর নজর রেখে সত্যিটা বের করব। কি ব্যাপার, আজকে আবার কনকের কি হলো? কবুতরকে ডেকে নিয়ে কাকুলির বাড়িতে যেতে হবে আর লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে হবে। এরপর আমি কবুতরকে ডেকে নিয়ে তোমার বাড়িতে আসি আর লুকিয়ে লুকিয়ে সবটা শুনে ফেলেছি। কি শুনলে তো? তোমার মতো মিথ্যেবাদীকে কিভাবে ধরতে পারলাম? তোরা আমাকে ক্ষমা করে দে টুনি, আমি আর কখনো তোদের সাথে এমন অন্যায় করব না। কবুতর, আমি তোর টাকাগুলো ফিরিয়ে দিচ্ছি। তুমি টাকা ফিরিয়ে দিলেও তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তোমার জন্য আমি আমার মেয়েকে অনেক মেরেছি। আর এখন থেকে আমার মেয়েকে বলবো তোমার ছেলের সাথে যেন না মেশে। হ্যাঁ, আমিও আমার মেয়েকে বলবো তোমার ছেলেকে যেন কখনো খাবার খেতে না দেয়। সবাই ভালো কিছু শেখার জন্য সন্তানদের স্কুলে পাঠায়, আর তুমি কিনা ছেলেকে খারাপ শিক্ষা দেওয়ার জন্য স্কুলে পাঠাও। চিম্মা, তুমি অনেক বাঁচা। সবাই তোমাকে খারাপ পাখি বলে গেল। তোমার খারাপ বুদ্ধির জন্য আমার বন্ধুদের আমি হারিয়ে ফেললাম, আর মজার খাবারও হারিয়ে ফেললাম। ওগো শুনছো, এক খুশির খবর আছে। তুমি বাবা হতে চলেছো। কিছুদিনের মধ্যেই আমি ডিম দিব। তাই নাকি রানী? সত্যি সত্যি আমি বাবা হব আর তুমি মা হবে? আমাদের রাজ্যের আলো আসবে। আমার তো খুব খুশি লাগছে গো। এই খুশির সংবাদ শোনার জন্য কতদিন থেকে অপেক্ষা করছিলাম। অবশেষে আজ স্বপ্নটা পূরণ হলো। শোনো রানী, তুমি কিন্তু এখন থেকে সাবধানে চলাফেরা করবে। টুনি, টুনি, এদিকে এসো। জি রাজামশাই, বলুন কি বলবেন? রানী কয়েকদিনের মধ্যেই ডিম দিবে, তাই তুমি রানীর দিকে বেশি করে খেয়াল রাখো যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে রাজামশাই, আমি অবশ্যই রানীর দিকে খেয়াল রাখবো। রানীমা চলুন, আপনার বিছানা গুছিয়ে দিব। আপনি যেখানে বিশ্রাম করবেন আর আমি আপনার মাথা টিপে দিব। এরপরই টুনি তার সেবা যত্ন করতে থাকে। এভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতেই সবাই তাদের ডিউটি শেষ করে বাড়িতে ফিরে যায়। কালু, কালু, তুমি এসেছো? আজ তোমাকে দুটো খুশির খবর দিব, যা শুনলে তুমি খুশিতে নাচতে থাকবে। এতই খুশির খবর? তাহলে সোজাভাবে বলা বাদ দিয়ে এত কথা বলছো কেন? তাড়াতাড়ি বলো তো, কি এমন খুশির খবর? আমার যে আর তর্স হয়েছে না। আরে, আমি কয়েকদিনের মাঝে ডিম দিব। তুমি বাবা হবে আর আমি মা হব।
তাই নাকি? আমিও বাবা হতে চলেছি, আর আমাদের রাজাও বাবা হতে চলেছে। রানীমাও কয়েকদিনের মধ্যে ডিম দিবে। ভালোই হবে, রাজার ছানা আর আমাদের ছানা একসাথেই বড় হবে। আমাদের ছানার বয়স ভুলে গেলেও রাজার ছানার বয়স শুনতে পারলেই মনে পড়ে যাবে। হ্যাঁ গো, ঠিক বলেছো। আচ্ছা চলো, তোমাকে খাবার খেতে দেই। এরপর কাকুলি কালুকে খাবার খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রানী একটি ডিম দেয়, আর এদিকে কাকুলিও ডিম দেয়। কাকুলি, তুমি ডিমে তা দাও, আমি রাজদরবারে যাই। রানীমা যদি ডিম দেয় তাহলে রাজদরবারে অনেক কাজ করতে হবে। আচ্ছা যাও। এরপর সবাই রাজদরবারে যায়, আর রাজা বলে, মন্ত্রী, আজ তুমি এত দেরি করে আসলে কেন? জানো না আজ তোমাদের রানীমা ডিম দিয়েছে? তাই ভাবছি আমি রাজ্যের পাখিদের নিমন্ত্রণ খাওয়াবো। যাও যাও মন্ত্রী, রাজ্যের সব পাখিদের নিমন্ত্রণ করে এসো। আসলে রাজামশাই, আমার বউ কাকুলিও ডিম দিয়েছে, তাই আজ আসতে দেরি হলো। আচ্ছা ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি নিমন্ত্রণ ঘোষণা করে আসছি। শোনো শোনো শোনো, রাজ্যের সব পাখিরা শোনো, আমাদের রাজ্যের রানীমা ডিম দিয়েছেন। রাজামশাই খুশিতে রাজ্যের সকল পাখিদের নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণের সময় আগামীকাল দুপুর 1টার সময়। কালু ঘোষণা দিয়ে চলে যায়, আর রাজ্যের সব পাখিরা নিমন্ত্রণের কথা শুনে খুশিতে নাচতে থাকে। এইভাবে সারাদিন কেটে বিকেল হয়ে যায়। কালু তার ডিউটি শেষ করে বাড়িতে চলে আসে। কাকুলি, তোমার মন খারাপ কেন? তুমি মা হতে যাচ্ছ, আবার কাল রাজার বাড়িতে নিমন্ত্রণ আছে। এসব শুনে খুশি না হয়ে মন খারাপ করে বসে আছো কেন বলো? দেখো, বনের পাখিরা নিমন্ত্রণের কথা শুনে খুশিতে নাচছে সবাই। আচ্ছা, তুমি কি আমার ঘোষণা শুনতে পাওনি নাকি? সব শুনেছি, তাই তো মন খারাপ লাগছে। রানীমা আর আমি একসাথে ডিম দিয়েছি। রানীমার ডিম দেওয়ায় রাজা দরবারে অনুষ্ঠান করছে, আর ছানা বের হলে ছানাকে কতই না আদর যত্ন করবে, কত কিছু কিনে দিবে। আর আমরা গরিব হওয়ায় কিছুই করতে পারবো না। আমাদের ছানা কিনা কষ্টে বড় হবে। কাকুলি, মন খারাপ করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কাল তো রাজদরবারে বড় নিমন্ত্রণের আয়োজন আছে, অনেক পাখিদের ভিড় জমবে। সেই ভিড়ের মধ্যেই কাজটা করতে হবে, তাহলে আমাদের স্বপ্নটা পূরণ হবে। কি কাজ সেটা তো বলো। এরপর কালু তার বুদ্ধির কথা কাকুলিকে বলে, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর সকাল হতেই কালু একটা ব্যাগে তার ডিমটা নিয়ে রাজ দরবারে চলে যায়। রানীমা, সবাই তো খাবার খাচ্ছে, আর আপনি এখানেই বসে আছেন। আপনি খাবেন না, নাকি টুনি আপনাকে খাবার খাইয়েছে? না মন্ত্রী, টুনি তো আমার জন্য খাবার আনতে গেছে। রানীমা, একটা কথা বলি, কিছুদিন পর তো আপনার ছানা বের হবে, তাই আপনার উচিত সবার সাথে বসে খাওয়া। তাহলে রাজ্যের পাখিরা খুশি হবে, আর আপনার ছানার উপর থেকে বিপদ কেটে যাবে। হ্যাঁ মন্ত্রী, তুমি তো ঠিক বলেছো। ঠিক আছে, আমি সব পাখিদের সাথে বসে খেয়ে আসছি। এই বলে ইগলি সেখান থেকে চলে যায়, আর সেই সুযোগে কালু তার লুকিয়ে রাখা ডিমটা ইগলির ডিমের ওখানে রেখে ইগলির ডিমটা নিয়ে ব্যাগে ভরে। আর এই সব কিছু সেনাপতি তোতা দেখে ফেলে। একই কালু দাদা, তুমি একই কাজ করলে। তোমার ডিম রানীমার ডিমের ওখানে রেখে রানীমার ডিম কোথায় নিয়ে যাচ্ছো? এখনো সময় আছে, রানীমার ডিম রেখে আসো, নয়তো রাজামশাইকে বললে তোমার কঠিন শাস্তি হবে। কি, তুই রাজামশাইকে বলবি? দাঁড়া, তার আগে তোর মুখ বন্ধ করতে হবে। এরপর কালু লাঠি দিয়ে তোতার মাথায় আঘাত করে, আর তোতা লাঠির আঘাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। মনে হচ্ছে মরে গেছে। যাই, একে দূরে কোথাও ফেলে দিয়ে ডিমটা কাকুলিকে দিয়ে আসতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে। কালু, আমাদের ডিম রেখে রানীমার ডিম এনেছো তো? হ্যাঁ কাকুলি, এনেছি, এটাই রানীমার ডিম। তা কিভাবে আনলে গো? কেউ তো আবার দেখে ফেলেনি? সেসব কথা পরে বলবো, এখন তাড়াতাড়ি রাজদরবারে যেতে হবে, নয়তো রাজামশাই আমাকে খুঁজবে। আরে মন্ত্রী, কোথায় গিয়েছিলে? যাও খেয়ে নাও, পাখিরা তো সবাই খেয়ে চলে গেছে। আর সেনাপতিকেও খেতে বলো।
রাজামশাই, রাজদরবারেই তো ছিলাম, সবাই খাচ্ছিল, তাই ভাবলাম পরে খেয়ে নিব। এখন তো ভিড় কমে গেছে, এখন তাহলে সেনাপতি আর আমি খেয়ে নেই। কালু রাজার সাথে এমন ভাব করলো যে রাজা কোনো কিছুই বুঝতে পারলো না। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সবাই রাজদরবারে হাজির হয়, কিন্তু সেনাপতি তোতাকে না দেখতে পেয়ে রাজা বলে, মন্ত্রী, রাজদরবারে খোঁজ খবর কি রাখো? সেনাপতি এখন আসছে না কেন? যাও তো একবার ওর বাড়িতে, এত দেরি করছে কেন? শুনে এসো। রাজামশাই, আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। সেনাপতি তোতা আমাকে আসার সময় বলল সে নাকি আর আপনার রাজদরবারে চাকরি করবে না, অন্য বনে গিয়ে বাড়ি করে থাকবে। আপনাকে নতুন সেনাপতি নিতে বলেছে। আচ্ছা বেশ, তবে তবে কথাটা তো আমাকে বলতে পারতো। আমার রাজ্য থেকে এমন সিদ্ধান্ত নিল, আমাকে বলার প্রয়োজন মনে করলো না। এমন পাখি রাজ্যে না থাকাই ভালো। তুমি নতুন সেনাপতির ব্যবস্থা করো। এরপর কালু শালিককে সেনাপতি হিসেবে রাজ দরবারে নিয়ে আসে, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। রানীর তা দেয়া ডিম ফুটে কালো একটি মেয়ে ছানা বের হয়। একে টুনি, আমার ছানাটা এমন কালো হলো কেন? আমরা তো দুজনেই কালো না, তবে ছানা আমাদের মতো না হয়ে কার মতো হলো? রানীমা, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা, তিনি যা ভালো মনে করেন তাই করেন। হ্যাঁ রানী, টুনি তো ঠিক বলেছে। সৃষ্টিকর্তা আমাদের মন পরীক্ষা করার জন্য হয়তো কালো ছানা দিয়েছে। তাকে কি আমরা কালো বলে ফেলে দিব? আমাদের কালো ছানাই রাজ্যের আলো হয়ে থাকবে। কালু, রানীমার ডিম থেকে তো রানীমার মতো দেখতে ছানা বের হয়েছে। যদি কখনো রাজা বা রানীমা এই ছানাকে দেখে তাহলে তো চিনে ফেলবে, আর আমাদের সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, আর আমাদের ছানাকে রাজদরবার থেকে আমাদের কাছে দিয়ে যাবে। আরে চিন্তা করছো কেন? আমাদের ছানা রাজকন্যা হয়েই থাকবে, বুঝেছো? তাই একটা কাজ করতে হবে তোমার। তুমি কোনোদিন এই ছানাকে বাইরে বের হতে দিবে না, তাহলে কেউ দেখতে পারবে না। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি বাড়ি থেকে বেরিয়ে রাজ দরবারের দিকে যেতে থাকে, আর হঠাৎই পথে কারো চিৎকার শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ এই গুহা থেকে বাঁচাও, আমি যে আর বের হতে পারছি না, বাঁচাও আমাকে। কোথা থেকে এই চিৎকার আসছে? মনে তো হচ্ছে এই গুহার ভিতর থেকে চিৎকার আসছে। যাই তো দেখি তো কেউ ভাবে চিৎকার করছে। কে কে এই গুহার ভিতরে? বলো আমাকে, কে তুমি? এভাবে চিৎকার কেন করছো? টুনি, আমি তোতা। টুনি, আগে গুহার মুখ খুলে আমাকে বাঁচাও, তারপর সব বলছি। তোতার কথা শুনে টুনি গুহার মুখ খুলে তোতাকে গুহার ভিতর থেকে মুক্ত করে। এবার বলো সেনাপতি দাদা, তুমি এখানে কি করে বন্দি হয়েছিলে? তারপর তোতা টুনিকে কালুর চালাকের সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই কাহিনী। এই জন্যই তো বলি রাজার মেয়ে এমন কালো হলো কেন। চলো আমরা রাজার কাছে যাই, আর রাজাকে সব কথা বলি। রাজামশাই কালুকে শাস্তি দিবে। এ কি তুই? তুই না আমার রাজ্য থেকে বেরিয়ে গিয়েছিস, আবার কেন এসেছিস? সর্বনাশ বুঝি হয়ে যাবে। এই তোতা কিভাবে বেঁচে উঠলো? এ তো মরে গিয়েছিল। এবার বুঝি আমার আর রক্ষে নেই, কিছু একটা করতে হবে। রাজামশাই, এর কোনো কথা না শুনে আপনি একে কারাগারে বন্দি করুন, নয়তো মিথ্যে কিছু বানিয়ে বানিয়ে বলবে। কে মিথ্যে বলেছে আর কে অন্যায় করেছে সব আমি বলছি রাজামশাই। এরপর টুনি কালুর সব কথা রাজা মশাইকে বলে দেয়। কি এত বড় চালাকি মন্ত্রী রাজার সাথে করতেই পারে না? আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে রাজামশাই, এক্ষুনি প্রমাণ করে দিব। চলো তোতা দাদা। এরপর টুনি আর তোতা কালুর বাড়িতে চলে যায়। রাজামশাইয়ের হুকুম, তোমাকে এক্ষুনি তোমার ছানাকে নিয়ে রাজদরবারে যেতে হবে। কিন্তু কেন? না না, আমি যাব না। সেখানে গেলেই বুঝতে পারবে।
আর না গেলে রাজা মশাই তোমাদের হাত পা বেঁধে নিয়ে যেতে বলেছে। না না, হাত পা বাঁধতে হবে না, আমি যাচ্ছি। সত্যি তো, এটা আমাদের ছানা। শয়তান মন্ত্রী, তোর এত বড় সাহস! আমাদের ডিম চুরি করে তোর ডিম দিয়ে গেছিস রানীকে। বল, কেন আমাদের সাথে এমন করেছিস? রাজামশাই, আমাদের ক্ষমা করে দিন। আমাদের সন্তান রাজকন্যা হয়ে বড় হবে জন্য, ভালো থাকবে জন্য, তাই আমরা এমন করেছি। আর ডিম চুরি করার সময় তোতা দেখে নিয়েছিল, তাই আমি ওর মাথায় আঘাত করেছিলাম আর ভেবেছিলাম ও মরে গেছে, তাই গুহার ভিতর রেখে এসেছিলাম। কিন্তু তোতা তো মরে যায়নি, অজ্ঞান হয়েছিল। এজন্যই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে গেল। মন্ত্রী সাহেব, এটা ভুলে যেও না, সত্য কখনো গোপন থাকে না। যতই তুমি ঢেকে রাখার চেষ্টা করো না কেন, ঠিক একদিন বের হবেই। শয়তান মিথুক, তোকে বিশ্বাস করে মন্ত্রী বানিয়েছিলাম, আর আজ তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। সেনাপতি, এদের সবাইকে আমার রাজ্য থেকে বের করে দাও, আর কোনোদিনও যেন আমার রাজ্যে ঢুকতে না পারে। রানী, কালুর ছানাকে ওকে দিয়ে দাও। আর তোতা, আজ থেকে তুমি আমার রাজদরবারে মন্ত্রী হয়ে থাকবে। এরপর শালিকার তোতা কালু ও কাকুলির ছানাদের তাদের সাথে নিয়ে রাজ্য থেকে বের করে দেয়। আর রানী ও রাজা তাদের ছানাকে পেয়ে অনেক খুশি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।